Assalamu alaikum dear student and viewers, welcome to our channel Easy Accounting by Nahid. গত ক্লাসে আমরা করেছিলাম আশা কোম্পানির এক্সিস্টিং জার্নাল। আজকে আমরা করব ক্লোজিং জার্নাল এবং পরবর্তীতে যে ভিডিওটা পাবলিশ করা হবে সেটা হচ্ছে গিয়ে রিভার্সিং জার্নাল। আশা কোম্পানির ক্লোজিং জার্নাল করার জন্য আমাদের জানতে হবে আমরা বছর শেষে বা আর্থিক বছর শেষে আমরা কোন কোন এন্ট্রিগুলো ক্লোজিং জার্নাল দিয়ে থাকি। চলুন শুরু করা যাক। ক্লোজিং জার্নাল: সমাপনী জাবেদা, আয় বন্ধকরণের জাবেদা, ব্যয় বন্ধকরণের জাবেদা, নিট লাভ মূলধনের স্থানান্তরের জাবেদা, নিট ক্ষতি মূলধনের স্থানান্তরের জাবেদা, উত্তোলন মূলধনের স্থানান্তরের জাবেদা। এই চার ধরনের এন্ট্রিগুলার আমরা ক্লোজিং জার্নাল বা সমাপনী জাবেদা দিয়ে থাকি। আমাদের এটা খুব ভালোভাবে দেখি যে রেভিনিউ অ্যাকাউন্ট অ্যান্ড ইনকাম সামারি ক্রেডিট, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আয় বন্ধকরণের জাবেদায় আমরা আয়কে সবসময় কি করি, সেভাবে আয়কে আমরা করি ক্রেডিট, কিন্তু বন্ধ যখন করব তখন এটা উল্টে যাবে, হয়ে যাবে ডেবিট। ব্যয়কে সবসময় আমরা কি করি, ব্যয়কে সবসময় আমরা ডেবিট করি, কিন্তু এখানে আমরা যেহেতু ব্যয় বন্ধ করব তাই এটা কি উল্টে যাবে, ব্যয় হয়ে যাবে ক্রেডিট। এখন এখানে লিখছি যে রেভিনিউ অ্যাকাউন্ট মানে কি, আমাদের রেওয়া মিলে এবং অ্যাডজাস্টিং জার্নালে যে এক্সিস্টিং জার্নাল আমরা দিলাম সমন্বয় দেখে, এর ভিতরে যেই রেভিনিউ অ্যাকাউন্টগুলো আছে বা আয় অ্যাকাউন্টগুলো আছে এই সবগুলাই অন্তর্ভুক্ত হবে বা এই সবগুলারই আমাদের ক্লোজিং জার্নাল দিতে হবে। আবার ব্যয়ের ক্ষেত্রেও সেম, রেওয়া মিলে এবং অ্যাডজাস্টিং জার্নাল বা সমন্বয়ে আমরা যেভাবে সমন্বয়ে যদি কিনা কোনো এক্সপেন্স বা খরচ থাকে সেই সব খরচগুলো আমাদের একসাথে ইনক্লুড করতে হবে। তারপরে মূলত আমাদের ব্যয়টাকে বন্ধ করতে হবে। আয় থেকে ব্যয় বাদ দিলে যদি কোনো টাকা পাই আমরা, তাহলে সেটা মূলধনে স্থানান্তর করতে হবে লাভ হিসেবে। যদি কিনা ক্ষতি হয়ে যায় তো ক্ষতি হিসেবে মূলধনে স্থানান্তর করতে হবে। উত্তোলন মূলধনে স্থানান্তরের যাবে তো হচ্ছে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। চলুন এখন আমরা দেখি কিভাবে অঙ্কটা করি। ক্লোজিং জার্নাল শুরু করার আগে মূলত আমাদের দেখতে হবে যে রেওয়া মিলে আমাদের কয়টা আয় আছে এবং সমন্বয়ে আমাদের কয়টা আয় আছে, ভালোভাবে দেখতে হবে। তারপরে আমরা টাকা পয়সা নিয়ে চিন্তা করব। প্রথমে দেখি আমাদের ক্রেডিট সাইডে কয়টা আয় আছে। আমরা সর্বতই জানি ডেবিট সাইডে আয় বসে না, ক্রেডিট সাইডে আয় বসে, তাই আমরা ক্রেডিট সাইড থেকে খোঁজা শুরু করব। দেখি তো এখানে নোটস পেয়েবল এটা দায়, অ্যাকাউন্ট পেয়েবল দায়, ক্যাপিটাল এটাও দায়, তার মানে একটা আয় আছে। এই আয়টা হচ্ছে শুধুমাত্র গ্রাফিক্স রেভিনিউ, এই যে একটা আয় আছে, তাই গ্রাফিক্স রেভিনিউতে দাগ দিলাম। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এটা হচ্ছে বিপরীত সম্পদ, এখানে আসবে না। তারপরে দেখি এখানে আমাদের আরেকটা আয় আছে কি, গ্রাফিক্স রেভিনিউ এবং কনসাল্টিং রেভিনিউ। এখন আমাদের কনসিডার করতে হবে বা চিন্তা করতে হবে যে রেওয়া মিলে আমাদের যে নামগুলা ছিল এই নামগুলা কি আমাদের অ্যাডজাস্টিং জার্নালে আছে কিনা। যদি কিনা অ্যাডজাস্টিং জার্নালে থাকে, তো যদি কিনা দুইটা নামই কমন বা মিল হয়ে যায় তো যোগ বিয়োগ করে দেখায় দিতে হবে। আর যদি না মিলে তো নতুন করে আমাকে লিখতে হবে। বিষয়টি কি আরেকটু মনোযোগ দিয়ে বুঝি। দেখি রেওয়া মিলে কি নামে আছে, গ্রাফিক্স রেভিনিউ অ্যান্ড কনসাল্টিং রেভিনিউ। এইটা কি আমাদের অ্যাডজাস্টিং জার্নালে ছিল কিনা এই দুইটা নাম, এটাকে দেখতে হবে। যদি কিনা থাকে তো যোগ বিয়োগ করে দেখায় দিব, আর যদি কিনা না থাকে, যদি কিনা সেম নাম না হয়, ঠিক আছে, তো তখন আমাদের কি করতে হবে, নামটা সহ টাকাটা ইনক্লুড করতে হবে। বিষয়টাকে দেখি। আমাদের দেখলাম কি এখানে গ্রাফিক্স রেভিনিউ অ্যান্ড কনসাল্টিং রেভিনিউ। এখন আমরা চলে গেলাম আমাদের প্রথম ক্লাসে যে আমরা এক্সিস্টিং জার্নাল দিয়েছিলাম। দেখি তো এখানে গ্রাফিক্স রেভিনিউ নামে কোনো নাম আছে কিনা। না, এখানে কোনো গ্রাফিক্স রেভিনিউ নামে নাম নাই। আচ্ছা, এখন দেখি তো কনসাল্টিং রেভিনিউ নামে কি কোনো নাম আছে। দেখি দেখি দেখি, হ্যাঁ কনসাল্টিং রেভিনিউ নামে একটা নাম আছে। তার মানে কি গ্রাফিক্স রেভিনিউ নামে কোনোই নাম নাই, তার মানে এখানে আর কোনোই ঝামেলা নাই। তার জন্য গ্রাফিক্স রেভিনিউ রেওয়া মিলে যত টাকা ছিল 12,000 টাকা, এই 12,000 টাকাই বসে যাবে আমাদের এখানে। এই যে দেখেন গ্রাফিক্স রেভিনিউ 12,000 টাকা বসে গেছে। আর এগুলো ডেবিট সাইডে কেন লিখলাম, একটু আগে আমরা দেখলাম যে রেভিনিউ অ্যাকাউন্টস যত নাম আছে এই নামগুলো ডেবিট সাইডে লিখে তারপরে ইনকাম সামারি ক্রেডিট করে দিতে হয়। এই যে ইনকাম সামারি ক্রেডিট করে দিব, ঠিক আছে। তার জন্য এগুলো কিসে লিখতেছে, এগুলো আমরা প্রথমে লিখতেছি বা ডেবিট সাইডে লিখতেছে। আচ্ছা, গ্রাফিক্স রেভিনিউ যেহেতু আমাদের অ্যাডজাস্টিং জার্নালে ছিল না কোনো নাম, তার জন্য যত টাকা ছিল অত টাকায় লিখে ফেলছে, ঠিক না। আচ্ছা, কনসাল্টিং রেভিনিউ আমরা রেওয়া মিলে পাইলাম কনসাল্টিং রেভিনিউ, পাইছি না। এখানে আবার আমাদের অ্যাডজাস্টিংও পাইলাম কি, কনসাল্টিং রেভিনিউ। এই যে দুইটা নাম মিলে গেছে। এখন আমাদের দুইটা নামই কি এখানে লিখবো, এখানে কি দুইটা নামই লিখবো না, এরকম লেখা যাবে না, একবারই নামটা লিখতে হবে। তো এখন দেখতে হবে যে এটা কি ডেবিট সাইডে আছে না ক্রেডিট সাইডে আছে। কনসাল্টিং রেভিনিউ ডেবিট সাইডে আছে না ক্রেডিট সাইডে আছে। আয় ডেবিট সাইডে থাকা মানে আয়টা কমে গেছে,
ঠিক না? আর আয় যদি ক্রেডিট সাইডে থাকতো তাই আয়টা বেড়ে গেছে, যেহেতু কমে গেছে এটা আমরা বুঝতেছি, তার জন্য 5,000 টাকা কি করে দিতে হবে, আমাদের যে রেওয়ামিলে কনসালটেন্ট রেভিনিউ ছিল এই কনসালটেন্ট রেভিনিউ থেকে আমাদের 5,000 টাকা বিয়োগ করে দিতে হবে, কারণ এটা ডেবিট সাইডে আছে তাই এটা বিয়োগ করে দিতে হবে। দেখেন রেওয়ামিলে কত টাকা ছিল, রেওয়ামিলে ছিল 1,04,000 টাকা। এই 1,04,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে আমাকে দেখাইতে হয়েছে। কেন দেখাইতে হয়েছে? কারণ হচ্ছে গিয়ে অ্যাডজাস্টিং জার্নাল আমি দেখলাম কি এই নামটাই ডেবিট সাইডে আছে, তার মানে হচ্ছে গিয়ে কমে আছে, ঠিক না? ডেবিট সাইডে আছে, কমে আছে। আয় যদি কমে যায় তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই যে দেখেন বিয়োগ করে দিচ্ছি 99,200 টাকা। এখন দেখি যে এখানে তো দুইটা নাম খুঁজে পেয়েছি আমি, আয়ের দুইটা নাম। এখন এই দুইটা নাম ছাড়াও কি অ্যাডজাস্টিং এ কি আরো কোনো আয় নাম ছিল, এটা আমার দেখতে হবে। যদি কিনা থাকে তাহলে লিখতে হবে, যদি না থাকে তাহলে আমরা লিখবো না। যদি কিনা ভিন্ন নাম থাকে তাহলেই লিখবো, যদি কিনা সেম নাম থাকে তাহলে তো আমরা লিখবো না। সেম যদি নাম থাকে তাহলে কি করতে হবে এটা তো আমরা দেখলাম, ঠিক আছে? যোগ বিয়োগ করে বসায় দিতে হবে। আর যদি ভিন্ন নাম থাকে তাহলে ভিন্ন নাম সহ ইনক্লুড করতে হবে। দেখি এখন রিসিভেবল এটা তো না, দেখি কি নামে আছে, সার্ভিস রেভিনিউ নামে আছে। সার্ভিস রেভিনিউ নামে কত টাকা আছে, 20,000 টাকা। যেহেতু এখানে সার্ভিস রেভিনিউ নতুন একটা ভিন্ন নাম পাইলাম, তার জন্য এখানে সার্ভিস রেভিনিউ 20,000 টাকা লিখে ফেলবো। এই যে দেখেন সার্ভিস রেভিনিউ কত টাকা, 20,000 টাকা। এটার সাথে কোনো কিছু যোগ বিয়োগ করি নাই, কারণ হচ্ছে গিয়ে এটা রেওয়ামিলেও কোনো নাম ছিল না এই নামে কিছু। আর এক্সাস্টিং এ গিয়ে আমরা দেখলাম কি যে নতুন একটা স্বতন্ত্রভাবে একটা নাম আসলো যে সার্ভিস রেভিনিউ, এটা একটা আয়, এটা এই আয়টা কত আছে, 20,000 টাকা, তাই এই আয়টা পুরাটাই লিখে ফেলছে 20,000 টাকা। তো 12,000, 99,200 আর 20,000 টাকা যোগ কত হয়, 1,31,200। ইনকাম সামারি ক্রেডিট হয়ে যাবে। এটা আমরা আয় বন্ধ করে দিলাম। এখন আমরা দেখি ব্যয় বন্ধকরণের চাপে দাম। ব্যয় বন্ধকরণের জন্য সকল ব্যয়টাকে আমরা কি কোন সাইডে লিখলাম, ক্রেডিট সাইডে লিখলাম। এটা আমাদের লিখতে হয়, আমরা জানি। এখন আমি রেও মিলিয়ে আমি আমার খরচ খুঁজবো, রেও মিলে কয়টা খরচ আছে, এবং আমি অ্যাডজাস্টিং জার্নাল যে দিয়েছিলাম সেই অ্যাডজাস্টিং জার্নালে আমার কয়টা স্বতন্ত্র খরচ আছে। তার মানে হচ্ছে কি রেও মিলের সাথে মিল নাই। যদি কিনা রেও মিলের সাথে অ্যাডজাস্টিং জার্নালে মিল পাই তাহলে আমাদের যোগ বিয়োগ করে দেখা দিতে হবে, আর যদি মিল না পাই তো সেই ব্যয়টা অর্থাৎ অ্যাডজাস্টিং জার্নালের ব্যয়টা নতুন করে ইনক্লুড করতে হবে। যদি কিনা দুইটা ব্যয় সেম হয়ে যায় বা ব্যয়ের নাম মিলে যায় তাহলে আমার যোগ বিয়োগ করে দেখা দিতে হবে। তার জন্য টাকার অ্যামাউন্ট আমরা পরে লিখবো। প্রথমতই আমরা লিখে ফেলি যে কোন কোন এন্ট্রিগুলো আমার ক্লোজিং জার্নাল দিতে হবে, কোন কোন এন্ট্রিগুলোর বা কোন কোন ব্যয়গুলোর আমার ক্লোজিং জার্নাল দিতে হবে। দেখি আমরা কোন কোন এন্ট্রিগুলোর। এটা খরচ খুঁজি, তো আমি ইকুইপমেন্ট কি খরচ না, ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ, এটা হচ্ছে খরচ। তারপর আমরা দেখি স্যালারিজ এক্সপেন্স, এটা হচ্ছে খরচ। তারপরে সাপ্লাইজ না, তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা হচ্ছে খরচ। রেন্ট এক্সপেন্স, এটা হচ্ছে খরচ। তারপর আমরা দেখি ইউটিলিটি এক্সপেন্স, এটা হচ্ছে খরচ। এটা এখানে কয়টা খরচ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। এই নামগুলো তো প্রথমে আমরা লিখে ফেললাম এখানে। এই যে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখানে আমরা লিখলাম ইন্স্যুরেন্স ছিল, ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল, স্যালারি এক্সপেন্স লিখে ফেললাম, স্যালারি এক্সপেন্স, স্যালারি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, এখানে লিখে ফেলছে ইউটিলিটি এক্সপেন্স। এই পর্যন্ত লেখা শেষ। এখনই আমরা কি করব না, এই টাকার অ্যামাউন্ট গুলো দিব না। এই যে 3,660,000 এই টাকার অ্যামাউন্ট গুলো দিব না। দেখি আমরা অ্যাডজাস্টিং জার্নালে কি আমার এই সংক্রান্ত কোনো নাম ছিল, যদি কিনা থাকে তাহলে এই টাকার সাথে যোগ বিয়োগ করে আমার বসাতে হবে। কিভাবে যোগ বিয়োগ করতে হয় চলুন সেটা দেখা যাক। এই যে দেখি আমরা এই নামগুলা এখন আমাদের আসতে হবে যে অ্যাডজাস্টিং জার্নালে কি উপরের নামগুলো আছে নাকি ভিন্ন কোনো নাম আসছে। দেখি তো অ্যাকাউন্ট রিসিভেবল না, এটা তো ব্যয় না, এটাও না। সাপ্লাইজ এক্সপেন্স, এই যে দেখি এটা হইতে পারে। উপরে কি রেওয়ামিলে এই এক্সপেন্স নামে কোনো নাম ছিল না, এটা কোনো নাম ছিল না, এটা ভিন্ন একটা নাম আসছে সাপ্লাইজ এক্সপেন্স, ঠিক না? দেখি তো আমি রেওয়ামিলে সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো এক্সপেন্স আছে কিনা, না সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো এক্সপেন্স নাই, তার মানে এটাও নতুন করে ইনক্লুড হবে। এই যে দেখেন সাপ্লাইজ এক্সপেন্স নামে এখানে বসাইলাম, এই যে আমার ক্লোজিং জার্নালে সাপ্লাইজ এক্সপেন্স নামে এটা বসাইলাম। আচ্ছা এখন দেখি তো আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই যে টাকার বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর একটু মনোযোগ দিয়ে না দেখলে আমরা ভুল করে ফেলি। আচ্ছা ইন্স্যুরেন্স এক্সপেন্স, রেওয়ামিলে ইন্স্যুরেন্স কত টাকা ছিল, ইন্স্যুরেন্স 3,600 টাকা ছিল রেওয়ামিলে। এই যে দেখেন আগেই 3,600 টাকা লিখে ফেলছে। এখন আমার দেখতে হবে এই ইন্স্যুরেন্স এক্সপেন্স নামটা কি আমার অ্যাডজাস্টিং জার্নালে ছিল। আচ্ছা দেখি তো অ্যাডজাস্টিং জার্নালে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই যে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা আছে কিনা, আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে। তার মানে কি দুইবার আমি নামটা লিখতে পারবো, অবশ্যই দুইবার লিখতে পারবো না, যেহেতু একবার লিখে ফেলছি তো লিখেই ফেলছি। তো এখন আমার অ্যাডজাস্টিং জার্নালে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স কোন সাইডে আছে, সাইডটা অনেকটা ম্যাটার করে। এটা ক্রেডিট সাইডে আছে। আচ্ছা ক্রেডিট সাইডে থাকা মানে কি কমে গেছে, ঠিক না? এই যে দেখেন
খরচ যদি ডেবিট সাইডে থাকতো তাহলে খরচ বেড়ে গেছে, খরচ যেহেতু ক্রেডিট সাইডে আছে খরচ কমে গেছে। কত টাকা কমে গেছে? 2700 টাকা কমে গেছে। যখন কিনা কম হয়ে যায় তখন আমাদের কি করতে হয়? মাইনাস করতে হয়। কি করতে হয়? মাইনাস করতে হয়। দেখেন রেওয়া মিলে 3600 টাকা থেকে আমি 2700 টাকা মাইনাস করলাম থেকে 900 টাকা, এখানে 900 টাকা লিখে ফেলছে। এটা মাইনাস না প্লাস এটা কিভাবে বুঝবো? এটা ডেবিট না ক্রেডিট এটার উপর নির্ভর করবে। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে দেখি আমরা স্যালারি এক্সপেন্স। এই যে দেখি স্যালারি এক্সপেন্স, 60,000 টাকা। এখন আমার খেয়াল রাখতে হবে যে এখানে কি স্যালারি সংক্রান্ত কোনো সমস্যা আছে? স্যালারি এক্সপেন্স দেখি তো, এই যে স্যালারি এক্সপেন্স নামে আছে, তার মানে 9,000 টাকা। কি কত হাজার টাকা? 9,000 টাকা। তার মানে কি আমরা কি ডাইরেক্ট স্যালারির টাকাটা লিখে ফেলতে পারবো রেয়ামিলের টাকাটা? না, যেহেতু এখানে এটা সব অ্যাডজাস্টিং ছিল তার জন্য আমরা ডিরেক্ট লিখতে পারবো না। যখন কিনা এই সমন্বয় থাকবে না কোনো, এখানে কোনো কিছু থাকবে না এই সম্বন্ধে বলার, তখন আমরা ডাইরেক্ট লিখতে পারবো। যেহেতু স্যালারি এক্সপেন্স নামটা দেওয়া আছে তার জন্য এখান থেকে স্যালারি এক্সপেন্স, এই যে দেখেন রেয়ামিলের 60,000 টাকা, এই যে দেখেন রেয়ামিলের 60,000 টাকা প্রথমত আমরা লিখবই, তারপরে পরবর্তীতে লিখবো এই যে এই নামটা এখানেও আছে না, কোন সাইডে আছে? ডেবিট সাইডে না ক্রেডিট সাইডে? ডেবিট সাইডে আছে। ডেবিট সাইডে থাকা মানে কি? বেড়ে গেছে। ডেবিট সাইডে থাকা মানে কি? বাড়া, খরচ বেড়ে গেছে। খরচ বাড়লে কি হয়? 9,000 টাকা যোগ করতে হবে। কি করতে হবে? রেওয়ামিলে যে 60,000 টাকা ছিল সেই 60,000 টাকা থেকে 9,000 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে কি আমাদের খুব ভালো করে বুঝতে হবে ডেবিট সাইডে খরচ থাকলে কি করতে হয়, ক্রেডিট সাইডে খরচ থাকলে কি করতে হয়, ডেবিট সাইডে আয় থাকলে কি করতে হয়, ক্রেডিট সাইডে আয় থাকলে কি করতে হয়, সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তার মানে 60,000 টাকা আর 9,000 টাকা 69,000 টাকা, এই যে লিখে ফেলছে। এখন আমরা দেখি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 3,800 টাকা। এই নামে কি কোনো অ্যাডজাস্টিং এ ছিল? না। দেখি তো, না, কোনো এন্ট্রি ছিল না। কোনো এন্ট্রি ছিল না। তার মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মূলত 3,800 টাকায় বসে যাবে, কারণ এর কোনো এক্সিস্টিং জার্নাল ছিল না। তারপরে দেখি আমাদের আছে কি রেন্ট এক্সপেন্স। 3,000 টাকা। এই রেন্ট এক্সপেন্স কি আমাদের এক্সিস্টিং জার্নালে ছিল? রেন্ট না, রেন্ট এক্সপেন্স ছিল না। তার মানে কি যে টাকা আছে সেটাকেই বসে যাবে। তারপরে দেখি ইউটিলিটি এক্সপেন্স 33,400 টাকা। ইউটিলিটি এক্সপেন্স কি আমার এক্সিস্টিং এ কোথাও ছিল ইউটিলিটি এক্সপেন্স? না, তার মানে এই টাকাটাই বসে যাবে। এই যে দেখেন 33,400 টাকা। তার পরিবর্তে দেখি আমাদের এই জায়গায় নতুন করে কি কোনো নাম আসছে? হ্যাঁ, প্রথমে তো বলছিলাম সাপ্লাইজ এক্সপেন্স কত টাকা? 5,000 টাকা। যেহেতু সাপ্লাইজ এক্সপেন্স প্রথমে নতুন একটা নাম, কত টাকা? 5,000 টাকা। তো এই সাপ্লাইজ এক্সপেন্স 5,000 টাকা বসে যাবে। 9,000, 69,000, 3,800, 3,000 টাকা, 33,400 এবং 5,000 টাকা যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো 1,15,100 টাকা। এটা হচ্ছে কি আমার মোট ব্যয়টা। কিটা? মোট ব্যয়টা। আর এটা হচ্ছে মোট আয়টা। তো এখন আমরা দেখি আয় থেকে এই যে এই টাকাটা থেকে, এটা হচ্ছে আয়, এটা কি আমাদের আয়, এই টাকা থেকে এই টাকা বাদ দিয়ে আমাদের দেখতে হবে। বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হবে আমার আয় ও লাভ অথবা লস। এই যে দেখেন 1,31,200 টাকা। 1,31,200 টাকা কি হয়েছে? আমার আয় হয়েছে। আর আমার খরচ হয়ে গেছে কত টাকা? 1,15,100 টাকা। তো 1,31,000 থেকে 1,15,100 টাকা যদি আমি বাদ দিই তাহলে আমার কত থাকতেছে? 16,100 টাকা। তার মানে হচ্ছে 16,100 টাকা আমার আয়। আর আয় বন্ধ করার জাবেদাটা কি? আমরা একটু আগে মুখস্থ করেছিলাম যে ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট কত? 16,100 টাকা। আর আমাদের অনার্স লেভেলে তো এক্সপ্লানেশন দেওয়া বাধ্যতামূলক, তার জন্য খুব ভালো করে দেখে নেবেন। টু রেকর্ড রেভিনিউ অ্যাকাউন্ট, টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট, টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট অ্যান্ড টু ট্রান্সফার নিট ইনটু ক্যাপিটাল। আর তার মানে হচ্ছে গিয়ে নিট মানে হচ্ছে গিয়া লাভটা আমি মূলধনে স্থানান্তর করলাম। ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের উত্তোলন সংক্রান্ত কোনো কিছু বলার নাই, তার জন্য আমরা কি দিলাম না, তাই আমরা উত্তোলন বন্ধ করার কোনোই জাবেদা দিলাম না। এই হলো গিয়ে আমাদের ক্লোজিং জার্নাল। যদি কিনা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই প্রশ্নের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।